বেশ রাতের কথা, থমকে থমকে বাতাস বইছে বাইরে। গাজীপুরের সব থেকে উঁচু দালানের চিলে কোঠায় অন্ধকারের বুক ফুলিয়ে ঘুরছে। এই তো কিছুক্ষণ হবে ঝড় থেমেছে। অম্বরের বক্ষ চিরে উড়ে বেড়ানো পুঞ্জ পুঞ্জ কালো মেঘ মিলিয়ে যাচ্ছে কোথাও। বৃষ্টি আর বাতাসের তোড়টা সামনে উঠতেই ঘরে ফিরেছেন আয়েশা। তবে আসার পর তীব্র আর নাহিদকে পাননি। ওরা দুজন সেখান থেকে আরো আগে বেরিয়ে এসেছিল। সেই পুষ্পিতা ছুটে যাওয়ার পরপরই কথাবার্তা ছাড়া ঘরে ফিরেছে তীব্র। নুহার মন খারাপ তখনও শৃঙ্গ ছাপিয়ে যায়। তার একটা সাধারণ প্রশ্নে কি থেকে যে কি ঘটে গেল। প্রফুল্ল বাতাবরণ বদলে গেল চোখের পলকে। এখনো বিদ্যুৎ আসেনি। ছাদের পাঁচিল চুইয়ে টুকটাক বর্ষা পতনের আওয়াজ পরিষ্কার আসছে কানে। ঘরের এক কোণে চুপ করে বসে আছে নাহিদ। থম ধরে থাকা তীব্রের উপস্থিতি ঠিক তার পাশেই। ছেলেটার জিভে একটা টু শব্দ অবধি নেই। কি যে চলছে এখন ওর মনে। পুষ্পিতার তখনকার কথাগুলো শুনে নাহিদের নিজের বুকটাই হু হু করছে এখনো। তাহলে বিট্টুর কি হচ্ছে? ও তো মেয়েটাকে ভালোবাসে, তবু এত শান্ত কেন? নাহিদ জড়তা ভর্তি হাতটা বাড়ালো। মূর্তি বনে থাকা তীব্রকে একটু নাড়ানোর আশায়। প্রবল শঙ্কায় ফের পিছিয়ে আনলো সেটা। এখন প্রশ্ন করলেও মুশকিল। চেতে টেতে একাকার করে যদি। থাক বাবা, মন ভালো হলে বিট্টু নিজেই কথা বলবে। নাহিদ ফোঁস করে শ্বাস ফেলল। চুপচাপ পাশ হতে উঠে গেল। তারপর তীব্র তখনও পাথর বনে রইল। বেলাই চোখের চাহনি মেঝের দিকে স্থির। বাকি সব তুচ্ছ হোক, তুঙ্গে যাক। তার কানের পাশে নিরন্তর বাজছে পুষ্পিতার আওড়ানো কিছু কথা। আমার একটা বাড়ি চাই। অমন ভাবে সময় পার হয়। শুভ্র ফোনের প্লাস মারিয়ে আলো জ্বলে ওঠে। কমে আসে বাতাসের তেজ। অথচ তীব্রর ভাবনা যায় না। যে ভাবনা তার কান বন্ধ, রুদ্ধ মাথার দ্বার। নাহিদ খেতে ডেকে ডেকে ক্লান্ত হয়ে শেষে নিজে খেয়ে নিল। অথচ এক চুলো নড়ল না তীব্র। হঠাৎ কি ভেবে নিচ থেকে চোখ তুলে দেওয়ালে ফেলল সে। টান টান শ্বেত ললাট গুছিয়ে ভাবলো কিছু একটা। চট করেই ফোন তুললো হাতে। কারো নাম্বারে ডায়াল করতেই রিং বাজলো গিয়ে। ঠিক গুলশানের বুকে দাঁড়িয়ে থাকা এক প্রসাদের অন্দরে। ঝড় বৃষ্টি মাথায় তুলে মিনিট কয়েক আগেই বাসায় ঢুকেছেন জামশেদ। লুৎফাকে কড়া এক কাপ চা কফি দিতে বলে কেবল বসেছেন বিছানায়। শরীর জুড়ে ক্লান্তি। এমন বন্যার মধ্যেও দুদণ্ড জেরানোর নেই। ঠিক সংসদে গিয়ে হাজিরা দিতে হয়েছে। রিংটনের শব্দ শুনে বিরক্ত হন ভদ্রলোক। এত রাতে আবার কে? জিভের ডকায় চকচক শব্দ তুললেন তিনি। ফোন তুলতেই ঘরে ঢুকলেন লুৎফা। সির বাড়িয়ে ধরা মগটা হাতে নিতে নিতে স্ক্রিনে চোখ বোলালেন জামশেদ। তীব্র নামটা দেখে খুব আয়োজন করে ভ্রু গুছিয়ে গেল। একটু নয়, বিস্ময় ছাপলো অনেক দূর। এই ছেলে তাকে নিজ থেকে শেষ কবে কল করেছে আঙুলের কর গুনলেও মনে পড়বে না। রিসিভ করার আগে এক পলক সিট দিকে চাইলেন তিনি। বললেন, তুমি গিয়ে টেবিলে খাবার বাড়ো, আমি কথা শেষ করেই আসছি। বরাবরের বাধ্য নারী লুৎফা এবারও ঘাড় কাত করে নিশ্চুপ হয়ে চলে গেলেন। জামশেদ ফোন কানে গুজে বললেন, কি ব্যাপার, সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? তুমি নিজে থেকেই কল করলে আমায়? তীব্রর আজকে বাঁকা উত্তর নেই। সোজাসুজি বলল, একটা দরকারে ফোন করলাম। জামশেদ ভ্রু তুলে বললেন, সে কি দরকারে নাকি আমি তোমাকে স্মরণ করি? এমন কথাই বলে গেলে না সেদিন, তা আজ হঠাৎ নিজেই এ কাজ করছো? তীব্র চোখ বুজে শ্বাস ফেলে বলল, আপনার ছেলে না, রক্ত বলে কথা, গরম হলে টকবক তো একইভাবে করবে। তেড়া কথা কোনোদিন ছাড়বে না, তাই না? ও একটু চুপ থেকে বলল, যেটা বলার জন্য ফোন করা সেটা বলি। বলো, শুনে ধন্য হই। বাবার শ্লেষটুকু কানে নিল না তীব্র। বলল নিজের মতন, আপনি সেদিন আমাকে একটা কাজের কথা বলেছিলেন না, জমি নিয়ে কোনো একাব্বরের সাথে ঝামেলা হচ্ছে, সেই কাজটা আমি করে দেব। বিস্মিত জামশেদ চোখ গুটিয়ে বললেন, করে দেবে? এই যে বলে গেলে তুমি আর এসবে নেই। তেমনই ভেবেছিলাম, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চাইছে। তবে এটাই শেষ। ভদ্রলোক ছেলের রহস্যময় কথার কানা করিও বুঝলেন না। শুনে গেলেন চুপচাপ। তীব্র নিজেই বলল, কিন্তু কাজটা আমি এমনি এমনি করবো না, একটা শর্ত আছে। জামশেদ মাথা ঝাঁকালেন। আচ্ছা আচ্ছা, টাকা লাগবে নিশ্চয়ই। কি নিজের বেতনের টাকায় ক্লাবে যেতে পারছো না? তা গাজীপুরে ক্লাব আছে তো? তীব্রর ভারী মেজাজ খারাপ হলো। কণ্ঠ পুরু করে বলল, আপনি আগে আমাকে শেষ করতে দিন, এসব খোঁজাখুঁজি পরেও করা যাবে। এতক্ষণে সিরিয়াস ইস্যু মনে হলো জামশেদের। নিজেও কিছুটা নড়ে চড়ে বসলেন। হ্যাঁ বলো, শুনছি। কি শর্ত? কি চাই?
তীব্র সময় নিল, বুক ফুলিয়ে ভারী দম ফেলে বলল। গাজীপুর একটা ফ্ল্যাট চাই আমার। ফের হেসে ফেললেন তিনি, দুপাশে মাথা নেড়ে বললেন। ঠিক সেই জায়গায় এসে দাঁড়াও তাহলে। আমি তো আগেই জানতাম তোমার দ্বারা এসব হবে না। সারা জীবন রাজপ্রাসাদে ঘুমিয়ে ভাড়া বাসায় থাকা মুখের কথা নয়। তীব্র পরাস্ত কণ্ঠে বলল। দেখুন মন্ত্রীমশাই, আমার হাতে সময় নেই কাজটা করার জন্য। কবে কখন আসতে হবে বলুন। ছেলের কণ্ঠস্বরে কপাল টান টান করলেন জামশেদ। আগের চেয়েও মুখভঙ্গি গুরুতর হলো ব্যাপারটা কি? এই কাল বলে গেল সে এসব মাস্তানিতে নেই, এখন থেকে ভদ্র ছেলে মতো শিক্ষকতা করবে, আবার আজকে বলছে এইসব বিনিময়ে ফ্ল্যাটও চাইছে। ঘটনা জল কতদূর গড়িয়েছে হাঁটু সমান না ডুবে যাওয়ার মতো। বাবাকে চুপ দেখে তাগিদ দিল তীব্র। কি হলো বলুন কিছু। জামশেদ গলা খাকারি দিলেন, পিতৃসুলভ গম্ভীরতা টেনে আনলেন কণ্ঠে, তবে নরম শোনালো কণ্ঠস্বর। দেখো তীব্র, তুমি যে মন থেকে আমাকে খুব একটা সম্মান করো না সেটা আমি জানি। মন থেকে কি, সামনাসামনিও করো না। তবে তুমি যাই ভাবো, তুমি তো আমার সন্তান, আমার একমাত্র বংশধর। মানো বা না মানো, তোমার জন্য এই বয়সেও আমার এতটা দৌড়ঝাঁপ করা, যাতে নিজের শেষ বয়সে অন্তত আরামে জীবন কাটাতে পারো। কখনো নিজের মধ্যে যেন প্রশ্ন না ওঠে তোমার বাবা তোমার জন্য কিছুই করেনি। এখন আমার যা কিছু এসব তো তোমারই। এতদিন তুমি মাস্তানি করতে, সেটা বাবা হিসেবে আমার পছন্দ ছিল না। কিন্তু আজ কিছু কাজের ক্ষেত্রে আমি বাইরের লোককে ভরসা করতে পারতাম না বলেই তোমাকে সেসব করতে দিতাম। কিন্তু যখন তুমি মাস্তানি ছাড়ার কথা একবার মুখ থেকে বের করেই ফেলেছো, একটা সুস্থ জীবনে নিজেকে এগিয়ে নিতে চাইছো, তখন আমি আর তোমাকে আগের পথে ফিরাতে চাই না। আমার কোনো কাজ তোমার করতে হবে না। ফ্ল্যাট লাগলে বলো, আমি এমনিই রেখে দিচ্ছি। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়ল তীব্র। প্রথম দফায় বাবার এত কোমল সুর কান দুটো মেনে নিতে পারেনি। চোখ মুখ থমকে বসে রইল কিছুক্ষণ। জামশেদ নিজেই বললেন। কোন দিকে ফ্ল্যাট দেখে দেবো জানিও। এখন যেখানে আছো সেখানকার আশেপাশে, নাকি তোমার কলেজের কাছাকাছি? বাবার প্রতি ভেতরটায় এক রাশ ভালো লাগায় ছেয়ে গেল। তীব্র শক্ত কণ্ঠ টলেনি, থমথম ভঙ্গিতে জানায়। আমি নিচে বেছে নিতে চাই। বেশ, তো আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি কিনে নাও। তীব্র বলল। টাকাগুলো আমি আপনার থেকে এমনি এমনি নিতে চাই না ড্যাড। এই টাকা আপনি আমাকে ধার দিচ্ছেন। জামশেদ হোঁচট খেয়ে বললেন। মানে তোমার আমার মধ্যে আবার এসব ধার দেনা শব্দ আসছে কেন? আমি তো বললাম। ও কথা টেনে নেয়। আসছে, তার কারণ আছে ড্যাড। এই ফ্ল্যাটটা আমার বিশেষ দরকার, যেটা আমার জীবনের বিশেষ করার জন্য নেব আমি। তাই এখানে আমার বাবার টাকার ক্ষমতা কোনো কিছুকে আমি কাজে লাগাতে চাই না। ভদ্রলোকের মেজাজ চটে গেল। কার জন্য নেবে শুনি? তুমি তো আবার খুব ত্রাণকর্তা ভাবো নিজেকে। ওই উচ্ছেনে যাওয়া ছেলেগুলো কাউকে দেবে? তীব্রর মুখের ওপর বলল। সেসব তো আপনার জানা দরকার নেই। আপনি আমাকে টাকা লোন দিচ্ছেন, আমি সেটা শোধও করে দেব। তাহলে টাকা আমি কোথায় খরচ করব সেটা জেনে আপনার খুব একটা লাভ হবে না। জামশেদ বিদ্রুপ করে বললেন। তা কিভাবে দেবে শুনি? তোমার ওই বেতন দিয়ে? মোটেও ওই টাকা পাও তা দিয়ে একটা ফ্ল্যাটের টাকা শোধ করবে ভাবছো? এতটা বোকা তো তোমাকে আমি ভাবিনি তীব্র। বয়স বাড়ার সাথে সাথে দেখছি বাচ্চামাটাও দিন দিন বাড়ছে তোমার। হ্যাঁ তাই, প্রতি মাসে আমার বেতনের বড় একটা অংশ আমি আপনাকে পাঠিয়ে দেব। তাতে যদি কয়েকশো বছর লাগে লাগুক। তীব্র রেজা তালুকদার মরার আগের দিন হলে আপনার পুরো টাকা শোধ দিয়ে দেবেন। এ আবার কি কথা? আমি এখন রাখছি, পারলে এই সপ্তাহে আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবেন। আর সামনের মাস থেকে প্রতি 10 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে 10,000 করে পাঠিয়ে দেবো আমি। ভাববেন না আমার কথার হেরফের হবে না এবার। তীব্র লাইন কেটে দিল, কিন্তু জামশেদের মাথাটা দপ দপ করে উঠল অজ্ঞাত কোনো এক ভাবনায়। বুকের মধ্যে তেড়ে এলো খচখচানোর ধাত। কয়েকদিন যাবৎ কাজের ভীষণ ব্যস্ততা ছিল না। ছেলের খোঁজ নেবেন করেও নেওয়া হয়নি। সব থেকে বড় কথা, তীব্র ঢাকা গেলই তো কাল। এর আগে ইস্যুটাকে এত সিরিয়াস মনে না হলেও এবার ভদ্রলোকের ঘুম ছুটে যাওয়ার অবস্থা হয়। কোথাও গিয়ে মনে হলো আবুলের সেদিনকার কথাটাই ঠিক। বহু আগের তীব্রর ব্যাপারটা খতিয়ে দেখার উচিত ছিল।
শুধু কলেজে যাচ্ছে এতটুকু জেনে হাত পা গুটিয়ে বসে থাকাটা চরম বোকামি হয়েছে। আজ তো ফ্ল্যাট কিনে কাকে দেবে ছেলেটা? এই বিশেষ কেউটাকে। ওখানে গিয়ে আবার কোনো মেয়ের পাল্লায় পড়লো না তো? হঠাৎ মাথায় হাতের স্পর্শ পেয়ে বই থেকে মুখ তুলল পুষ্পিতা। কাজলবিহীন চোখ দুটো বড় গাঢ় দৃষ্টি তার, কিন্তু নুহার ঠোঁটে হাসি নেই। খুব মন খারাপ করে বলল, তোর মাঝে এত কষ্ট পুষ্পিতা, কই কখনো তো বলিসনি আমাকে। মেয়েটা অবাক হয়। কিসের কষ্ট? নুহা খেয়ে কি বলল, ঢং করে এক চর খাবি। ওই যে তখন খেলার সময় বললি তোর বাড়ি লাগবে। পুষ্পিতা হেসে ফেলল। রক্ত জবান নয়, ওষ্ঠ্যকোলে চিরল দন্তপাটি ঠিকরে এলো বাইরে। মাথায় রাখা নুহার হাতটা মুঠোয় নিয়ে বলল, আরে বোকা, তুই এখনো ওইসব নিয়ে পড়ে আছিস? তখন কি বলতে কি বলেছি, এমন কথা কি ধরতে আছে? তার মানে তোর মধ্যে কোনো কষ্ট নেই। পুষ্পিতা দুপাশে মাথা নাড়তেই অভিমান হলো নুহার। নুহা পুষ্পিতা এখনো লুকাতেও শিখে গেছে। আর একটা কথাও বললো না সে। গাল ফুলিয়ে গিয়ে চুপচাপ পড়ার টেবিলে বসলো। পুষ্পিতা বিফল শ্বাস ছাড়ে। এই মেয়ে আবারও রাগ করেছে। উঠতে নিলেই অমন ভাবে বাক্য ছুড়ল নুহা। একদম আমার কাছে আসবে না। 14 তারিখ থেকে আমার পরীক্ষা, পড়বো আমি, তুই তোর মতো থাক। পুষ্পিতার জায়গাতেই দাঁড়িয়ে গেল। নুহা মানা করেছে সেজন্য নয়, অন্য কারণে। এখন তো ফেব্রুয়ারি মাস, 14 তারিখ কবে? ও ত্রস্ত টেবিল থেকে ছোট ছোট ক্যালেন্ডার তুললো হাতে। আজকে 12 তারিখ, মনে পড়লো পরশু 14 তারিখ। হুট করে তনুজার সেদিনকার কথাটা মনে পড়লো ওর। সে যে বলেছিল 14ই ফেব্রুয়ারি স্যারকে প্রপোজ করবে, তাহলে তো পরশু দিনই সেই দিন। মাঝরাতে দরজায় ঠকঠক শব্দ, যেই আওয়াজ আলোড়ন তুলল গোটা ঘরের ভেতর। চোখের ওপর থেকে আড়াআড়ি রাখা হাতটা নামালো তীব্র। কপালে ভাঁজ নিয়ে চাইলো পাশে শোয়া নাহিদের দিকে। তার চোখের সাইজ মার্বেল, কেমন সজাগ হয়ে চেয়ে আছে কোথাও। তীব্র কর্কশ ভাবে বলল, শুয়েছিস কেন? দরজা খুলে দিয়ে আয়, যা। নাহিদ অমনি নড়ে চড়ে ওঠে। তীব্রর হাতটা জাপটে ধরে মেয়েদের মতন ভীত কণ্ঠে বলল, এত রাতে কে এলো? যদি চোর টোর হয়? চোর এমন কলিং বেল বাজিয়ে আসবে? তোর মাথায় কি কোনো বুদ্ধি হবে না? নুহার মা এসছেন হয়তো, গিয়ে দেখ আগে। নাহিদ মেনে নিল। মাথাটাকে একদিকে নেড়ে ভদ্রের ন্যায় বিছানা ছাড়লো। তারপর তখনই তীব্রর ফোনে টুং করে মেসেজ টোন বাজে। স্ক্রিনে ভেসে উঠলো অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর। প্রথমবার বাবার প্রতি প্রসন্ন হাসলো সে। নাহিদ হাই তুলতে তুলতে দরজা খুললো ঠিকই, তবে ওপারের মানুষ দেখে পিলে শুদ্ধ চমকে উঠলো ছেলেটার। তিনটে বাঘা বাঘা মুখোশধারী লোক দাঁড়িয়ে আছে। এরা কি ডাকাত? কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড় করে ঢুকে গেল ওরা। গায়ের ধাক্কায় নাহিদ ছিটকে যায় দূরে। চিৎকার করতে যাবে পূর্বেই একজন ওর মুখ চেপে ধরলো। অন্যজন পেছনে গিয়ে পিঠের সাথে মুচড়ে রাখলো হাত। আতঙ্কে অন্তরাত্মা শুকিয়ে গেল ছেলেটার। ঘেমে নিয়ে মুখখানার সাথে সাথে দেখালো। বাকিজন খুব মোটা গলায় বলল, তোর এত বড় সাহস আমাদের এলাকায় এসে মেয়েদের বিরক্ত করছিলে? নাহিদের চক্ষু চরকাজ। উম শব্দ করে জোরে জোরে মাথা নাড়লো দুদিকে, কিন্তু কথা কানে নেয় না সে। বরং পকেট থেকে ছুরি বের করতেই নাহিদের রক্ত ছলকে ওঠে। তৃতীয়জন ছুরিতে হাত বোলাতে বোলাতে বলল, কাল বাড়ির সামনে একটা মেয়ের ওড়না টানছিলি না তুই? আজকে তোর গলা কাটবো দাঁড়া। সাথে সাথে গলার রগে টান বসাতেই নাহিদের সবকিছু থেমে গেল। এই তো এক্ষুনি মরে যাবে ও। গল গল করে রক্ত বের হবে নিশ্চয়ই, ভীষণ ব্যথা করবে। নাহিদ মরার প্রস্তুতি নেওয়ার মাঝেই তার হাত মুখ ছেড়ে দিল ওরা। সরে এলো কাছ থেকে। তার চোখে মুখের কাহিল দশা দেখে হুহা করে হেসে উঠল জোরে। নাহিদ কিছু বুঝলো না, ভরকে যাওয়া চোখ মেলে দেখছে সবাইকে। যুবক তিনজন টান দিয়ে মুখোশ খুলে ফেললো। অমনি মাথা চক্কর কাটলো ওর। হকচকি বলল, তোরা? মাথার উপর চাটি মারলো মিরাজ। গরু সারা জীবন গরুই থেকে গেলি, গলা শুনেও তো মানুষ বোঝে, তাই না? নাহিদ ভয়ডর ভুলে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো। এরা তিনজন এখানে এলো কি করে? হঠাৎ চোখ পড়লো একটু দূরে এসে দাঁড়িয়েছে তীব্র। নাহিদ তুরন্ত ছুটে যায় ওর কাছে, হড়বড়িয়ে বলে, বিট্টু বিট্টু দেখ ওরা এসেছে। এত রাতে ওরা কি করে এলো এখানে? আমরা অনেকদিন আগেই এসেছি রে। যাহো বিট্টু বহুদিন আগেই জানতো, শুধু তোকে দেখা দিলাম আজ। বলতে বলতে তার কাঁধটা পেঁচিয়ে নিল আরমান। নাহিদ কণ্ঠ সিংহ তুলে বলল, কি বলছিস? আগে হ্যাঁ, তা কেমন আছিস বল? নাহিদ উত্তর দিতে পারলো না। ওর বুকখানা এখনো কাঁপছে। যদি সত্যিকারের ডাকাত দল হতো, ভাবতেই ধরফর করে গলায় হাত দিল সে। ব্যাপারটায় ওরা হেসে উঠলো আবারও। মিরাজ ছুরিটা উঁচু করে দেখালো। আরে এটা প্লাস্টিকের ছুরি, ভয় তো খেয়ালও করিস নি। নাহিদ ঠোঁট উল্টে বলল,
তোরা আমার সাথে এভাবে মজা নিতে পারলি? আমি যদি ভয় পেয়ে মরে যেতাম। দেখলি বিট্টু কেমন করলো? তুই কিছু বলবি না? তীব্র সত্যি কিছু বলল না, শব্দহীন ফেরত এলো ঘরে। বিষয়টাতে অবাক হয় সবাই। মুশফিক জিজ্ঞেস করলো, কি হয়েছে রে ওর? নাহিদ কাঁধ উঁচায়, নীরবে বোঝায় সে জানে না। আরমান বলল, চল ভিতরে যাই। সবাই মিলে তীব্রর ঘরে এলো। লম্বা দেহটা নিয়ে সব ফের শটান হয়ে শুয়েছে ও। চোখের উপর আবার সেই আড়াআড়ি হাত। মিরাজ হা করতে গেলে মুশফিক মানা করলো, ফিসফিস করলো কানের কাছে, মনে হয় ওর মেজাজ ভালো না। এ বাবা, তাহলে এখন ওর জন্যই তো এলাম, আড্ডা দিব, মজা করব, আরো কি না। আরমান তখন চারপাশটা দেখছিল। মেঝের এক কোনায় বিস্কিটের কৌটা দেখে ত্রস্ত নিয়ে এলো গিয়ে, ঢাকনা খুলে বসলো ফ্লোরে। প্রস্তাব ছুড়লো সবার দিকে, এই আয় তাস খেলি। বিট্টু ওঠ না, কতদিন তাস খেলিনি একসাথে। তীব্র ঘাড় ঘুরিয়ে তাকালো, ভীষণ শান্ত সেই চাহনি। অমনি হুটোপুটি করে গোল হয়ে বসলো সবাই। ভাবলো এক্ষুনি তীব্র উঠে এসে সামিল হবে খেলায়, কিন্তু সময় গেলেও এমন কিছু হলো না। মিরাজ অধৈর্য হয়ে ডাকলো, রে বিট্টু আয়। ছেলেটার নিষ্প্রভ জবাব। তোরা খেল, ভালো লাগছে না আমার। আরে তুই না খেললে? শেষ করার আগেই অনীহা দেখিয়ে ঘর ছাড়লো তীব্র। অন্য রুমটায় গিয়ে ধরাম করে দৌড় চাপালো। এবার চিন্তা হলো ওদের। আরমান মাথা ঝাঁকিয়ে বলল, ব্যাপারটা তো ভালো লাগছে না। বিট্টুকে এরকম কোনোদিনও দেখিনি। কিছু কি হয়েছে ওর? নাহিদ হা করতে গেলেই মুশফিক আঙুল তুলল, খালি বল যে জানি না। শালা এক ঘরে থেকেও আর ওর খোঁজ খবর রাখিস না, কেমন বন্ধু তুই? অমুক কালো করে বলল, আমি কি করব? বিট্টু তো তার ভীতু মেয়ের কিছু কথা শোনার পর থেকে এমন ঝিম মেরে আছে। মিরাজ লাফিয়ে উঠে বলল, কি বলছে ওই মেয়েটা? রিজেক্ট করেছে আমাদের বিট্টুকে? তাহলে কিন্তু ওই মেয়েটাকে আমি... নাহিদ থামিয়ে দেয়, আরে না রে ভাই, অন্য ব্যাপার। আমি বাবা বলবো না, তোরা বিট্টুর থেকে শুনে নিস। যে যা পসেসিভ পুষ্পিতাকে নিয়ে কি বলবে, পরে আমাকে মারবে। আমাকে মারবে কথাটা শিশুর মতো করে বলল নাহিদ। মিরাজ চট করে গালটা টেনে বলল, উলে উলে বাবুটা তোমাকে মারবে? নাহিদ ভ্রু কুচকালো, পরপরই শব্দ করে হেসে ফেললো সবাই। সেই হাসি শুনে গাঁট হয়েও বসে রইল তীব্র। তার মন যোগ কোনোটাই ওসাবে নেই। মাথার মধ্যে কেবল পুষ্পিতা ঘুরছে। ওর সেই ভেজা কণ্ঠ, চোখ থেকে গড়িয়ে পড়া জল, কষ্ট লুকাতে পালিয়ে যাওয়া, আর বুক ভাঙা নিঃশ্বাসের সাথে উগলে দেওয়া এক একটি বাক্যবাণ। অতটুকু মেয়েটা এত কষ্ট চেপে কিভাবে হাসে, কিভাবে কথা বলে, কি করেই বা স্বাভাবিক থাকে সব সময়। ছোটবেলা থেকে সামান্য বাবাকে কাছে পেত না, আর 10টা বাচ্চার মতো ওর বাবা ওকে কোলে চড়িয়ে স্কুলে নিত না, সব সময় দিত না বলে বাবার প্রতি আজও তীব্রর কত অভিমান, কত রাগ, মনে মনে কতটা দূরত্ব। কিন্তু ভীতু মেয়ের যে বাবাই নেই। বাবা কি পৃথিবীতে মেয়েটার কেউ তো নেই? আচ্ছা, কে এইভাবে ভীতু মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বার করার ভয় দেখাতো? কে খোঁটা দিত প্রতি কথায়? তীব্রর মাথায় প্রথমেই উঠল খোরশেদের নাম। মুখবিবর শক্ত হলো সহসা। ওই লোকটা তার কোমল ফুলকে এত কষ্ট দিয়েছিল এক সময়, আর ও কিনা এইভাবে ছেড়ে এলো। তীব্র নিজের প্রতি রাগে ঘুষি বসায় খাটের কাঠে। না, এইবার আর ছাড়াছাড়ি নয়। লোকটাকে একটা চরম শিক্ষা না দিলে শাস্তি হবে না ওর। যে হাত দিয়ে ভীতু মেয়েকে ঘাড় ধাক্কা দিতে চাইতো, এবার সেই হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেবে তীব্র। ঘড়িতে 8টা বাজতে চলল। তীব্রর প্রতিদিন 9টা নাগাদ কলেজের জন্য বের হলেও আজ বেরিয়ে গেল তখনই। সে সময় ঘুমে বিভোর ছিল নাহিদ। সাথে রুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে মিরাজ, আরমান, মুশফিক। সকালের সবকিছু যখন খুব শান্ত, ঠিক সেই সময় গেটের কাছে হাজির হলেন জামশেদ। গাড়ি দেহরক্ষী কিছু নিয়ে নয়, বরং একজন সাধারণ মানুষের মতো সিএনজি থেকে নামলেন তিনি। ভাড়া না দিয়ে বললেন, এখানেই থাকো, আমি আধা ঘন্টার মাথায় ফিরবো। উত্তরে ঘাড় নাড়লেন চালক। এত বড় মন্ত্রী তার সিএনজি চড়ে সুদূর ঢাকা থেকে এখানে এসেছেন, ভাবতেই জানটা ঝুলে পড়েছে গলায়। জামশেদের পরনে সাদামাটা পাঞ্জাবি, হাতাটা গুটিয়ে চারপাশে চাইলেন। বাড়ির পরিবেশ একেবারেই যাচ্ছে তাই। এমন জায়গায় তীব্র থাকে, ভাবতেই নাক সিটকে মাথায় নাড়লেন দুপাশে।
দুটো বিল্ডিং পরের বিল্ডিং এর কাজ চলছে। স্তূপ করে রাখা বালু গুঁড়ো ইটের টুকরো উড়ে আসছে হাওয়ায়। নিস্তেজ সকালে জনমানব কম। জামশেদ রুমালে নাক চেপে দ্রুত পায়ে ঢুকলেন গেট দিয়ে। খবর পেয়েছেন তীব্র 3 তলায় থাকে। সেই মোতাবেক এসে থামলেন ভদ্রলোক। তীব্র ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারবে না উনি নিজে আসবেন এখানে, আর সেটাই হবে জামশেদের মোক্ষম সুযোগ। কি ঘোট পাকাচ্ছে এখানে বসে সচক্ষে দেখবেন তিনি। কিন্তু বিপত্তি একটা থেকেই গেল। চোখের সামনে পাশাপাশি দুটো ফ্ল্যাটের দরজা দাঁড়িয়ে। এর মধ্যে কোনটাতে থাকে সে? জামশেদ বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন। দ্বিধার দ্বন্দ্বে ভুগলেন কোন দরজায় টোকা দেবেন তা নিয়ে। আচমকা ডান পাশের ঘর হতে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। কোনো এক মহিলার আওয়াজ। কিছু বলছেন কাউকে? ব্যাস, উত্তর পেয়ে গেলেন জামশেদ। তীব্রর সাথে একটা ছেলে থাকে শুনেছেন, মেয়ে নিশ্চয়ই থাকবে না। এখনো অতটাও অধপতন হয়নি বোধহয়। নিশ্চিত মনে অন্য ফ্ল্যাটের ডোরবেল টিপলেন তিনি। কয়েকবারের এই উৎকট শব্দটায় ঘুম ছুটল নাহিদের। খুব বিরক্ত হয়ে নড়ে উঠল সে। পা দিয়ে বাড়ি দিল পাশে শোয়া আরমানের পায়ে। চোখ ভর্তি ঘুম নিয়ে বলল, যা না, দরজা খুললে দিয়াই না। গভীর তন্দ্রায় বিঘ্ন পেয়ে রেগে যায় সে। খ্যাক করে বলে, এ বাসায় কি আমি থাকি? তোর বাসা তুই যা। অবলা ছেলেটা নিরুপায়ের ন্যায় বিছানা ছাড়লো। হাই তুলতে তুলতে দরজা খুলল গিয়ে। প্রকাণ্ড ধাক্কায় মুখ থুবড়ে পড়ল অমনি। চক্ষু প্রকট করে বলল, আঙ্কেল আপনি? জামশেদ কপাল কোঁচকালেন। কিছু না বলে পাশ কাটিয়ে ঢুকলেন ভেতরে। চারপাশে চোখ বোলাতেই লজ্জায় নুয়ে গেল নাহি। ঘর খুব নোংরা, তার উপর বদমাশগুলো চিপস কোক খেটে সব একাকার করে ফেলেছে। বদমাইশ জামশেদ বলেই ফেললেন। এটা রুম না গোয়াল ঘর? নাহিদ মাথা নোয়ালো। ইতস্তত করে একটা চেয়ার এগিয়ে বলল। বসুন না আঙ্কেল। বসলেন তিনি। চতুর্দিকে সতর্ক নজর বুলিয়ে বললেন, তীব্রর সাথে তাহলে তুমি থাকো। ছেলেটা ঘাবড়ে যাচ্ছে। ভীত সন্ত্রস্ত চেহারা নিয়ে ঘাড় নাড়ল কোনো রকম। জি। জামশেদ তুষ্ট হলেন। তীব্র দলবলের মধ্যেই একটা ছেলে একটু ভদ্র ভালো। বাবা মা দুজনেই উচ্চ মাধ্যমিকের শিক্ষক ছিলেন। যাক, সব কটাকে ফেলে যে তার গুণধর ছেলে রুমমেট হিসাবে একে বেছে নিয়েছে ভালো লাগলো জেনে ভারী গলায় শুধালেন, তা সে কোথায়? ঘুমাচ্ছে নিশ্চয়ই। যাও ডেকে বলো তার বাবা এসেছেন। নাহিদ মিনমিন করে বলল। মানে ও তো নেই আঙ্কেল, অনেক আগেই বেরিয়ে গেছে। জামশেদের গোটানো কপাল মিলিয়ে গেল। বিস্মিত হলেন খুব। 12টার আগে ঘুম না ভাঙা ছেলে 8টায় বেরিয়েছে, তাহলে তো ঘুম থেকে উঠেছে আরো আগে। নিম্নাষ্ট চেপে কিছু একটা ভাবলেন তিনি। নাহিদ এক পা বাড়াতে নিলেই বললেন, কোথায় যাচ্ছ? ছেলেটা ত্রস্ত দাঁড়িয়ে যায়। মিনসে কণ্ঠে বলে, জি মানে একটু চা বানিয়ে দেই আপনাকে? লাগবে না, যে সময় নিয়ে চা বানাবে ওই সময় নিয়ে ঘরটা গোছাও। দেখতেও তো রুচি হচ্ছে না। ও চুপসে বলল। জি আঙ্কেল। জামশেদ একটু চুপ থেকে বললেন, একটা কথা বলো তো আমায়। নাহিদ চোখ তুললে শুধালেন, তোমার বন্ধু এখানে কি কারসাজি করছে? ও বোঝেনি। বোকার মতো চেয়ে থাকতে দেখে তিনি নিজেই বললেন, দেখো, তোমাকে আমি বেশ ভালো জানি, তোমার বাবাকেও তো চিনি। বাড্ডার কত মান্যগণ্য শিক্ষক তিনি। তা শিক্ষকের ছেলে হয়ে তুমি নিশ্চয় চাইবে না তীব্র ভুল পথে যাক। ও কি এখন আসলে চাকরি বাকরি করছে নাকি বাড্ডার মতো কোনো চাল চালছে? হঠাৎ করে এত জায়গা থাকতে গাজীপুরে এলো, আর এখান থেকেই বা যেতে চাইছে না কেন? হুট করে মাস্তানি ছেড়ে ভালো হয়ে যাওয়ার কারণটাই বা কি? সত্যি করে বলো। জামশেদ যেন জিজ্ঞেস করছেন না, ধমকাচ্ছেন ওকে। নাহিদ ঢোক গিলল। তীব্র চাকরি করছে এটা তো সত্যি, কিন্তু তার আসল উদ্দেশ্য যে পুষ্পিতাকে পটানো, আর এটা ও মরে গেলেও বলবে না। মুখে কুলুপ আটতে দেখে সন্দেহ গাঢ় হয় জামশেদের। উঠে এসে কাছে দাঁড়ালেন নাহিদের। কাঁধে হাত রেখে বললেন, শোনো, তুমি নিঃসংকোচে আমাকে জানাতে পারো, তীব্র কি সত্যিই বদলেছে নাকি এর মাঝে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে ওর? নাহিদ বিলম্বহীন মাথা ঝাঁকালো। স্ফূর্ত চিত্তে বলল, জি আঙ্কেল, বললে বিশ্বাস করবেন না। বিট্টুর মাঝে কি মারাত্মক চেঞ্জ এসেছে এখন। ও সারা রাত পড়াশুনো করে জানেন, কত সকালে উঠে কলেজে যায় সে তো আজকে নিজেই দেখলেন। নিজের কাপড় নিজে ধোয়ে, মাঝে মধ্যে রান্নাও করে। আর এখন কারোর সাথে বাজে ব্যবহারও করে না। আগে যেভাবে মেয়েদের সাথেও তুই তোকারি করতো, এখন তো আপনি ছাড়া কোথায় বলে না। আপনি সামনাসামনি না দেখলে ভাবতেই পারবেন না
সেই বিট্টু মাস্তান এখন ভদ্রসভ্য লেকচারার তীব্র হয়ে গেছে। কথা শেষে হাসল সে। জামশেদ সবটা মন দিয়ে শুনলেন, হাস্যহীন বললেন, আমি আসলে ভাবতেই পারছি না। দেখো, আমি চাইলে তোমার বন্ধুর পেছনে লোক লাগিয়ে সব খবর 2 মিনিটে আঙুলের ডগায় নিতে পারতাম, কিন্তু কাউকে ভরসা না করে নিজের চোখে দেখে যাচাই করতে এসেছি। তা হঠাৎ তার এই চেঞ্জের কারণটা কি? নাহিদ জিভে ঠোঁট ভেজায়, থেমে থেমে মিথ্যে বলে, আসলে আমিও জানি না আঙ্কেল, তীব্রকে তো চেনেনি, ওর মনে কি চলে আমাদের তো স্পষ্ট করে বলে না কিছু। তবে যতদূর জানি ওর মাস্তানি করতে একঘেয়ে লাগছিল। আবার আমি আন্টি দুজনেই তো অনেকদিন ধরে বোঝাচ্ছিলাম এসব ছেড়ে দিতে। সব মিলিয়েই হয়তো ওর মধ্যে বদল এসেছে। জামশেদের তীক্ষ্ণ চাহনি তাও পাল্টায় না। কেন যেন মনে হলো ছেলেটা সব সত্যি বলেনি, নির্ঘাত লুকাচ্ছে কিছু। চোখ মুখের উসখুসে ভাব দেখে তো এমনই মনে হচ্ছে না। এই ছেলের সাথে কথা বলে সময় নষ্ট না করা ঠিক হবে না। একে নিশ্চয়ই তীব্র বুড়ি শিখিয়ে রেখেছে। একই সাথে থাকে, গাঢ় বন্ধুত্ব যখন মুখ যে খুলবে না জানা কথা। জামশেদ হাত ঘড়ি দেখলো একবার, বললেন, ঠিক আছে, থাকো তুমি। সে কি, এভাবে খালি মুখে চলে যাবেন? 1 কাপ চা অন্তত খাবেন না? না। নীরের জবাব দিয়ে যেতে পা বাড়ালেন জামশেদ। আবারও ফিরে বললেন, ও হ্যাঁ, আমি এখানে এসেছি তীব্রকে বলতে হবে না। নাহিদ মাথা নাড়ল। ঘরের বাইরে এলেন তিনি। জুতো পরা অবধি ছেলেটা বাইরে দাঁড়িয়ে রইল দৌড় আগলে। কি হলো, দরজাটা আটকাও। জি। তৎপর নাহিদ দরজা আটকালেও ওই পাশের ফ্ল্যাটের দৌড় খুলে গেল। হন্তদন্ত পায়ে বাইরে এলো পুষ্পিতা। জামশেদ চোখ তুলে চাইলেন। মেয়েটা ব্যস্ত ভঙ্গিতে হাত ঘড়ি দেখছেন। 9:30 ক্রস করেছে প্রায়। স্যার তো 9টায় যান। বড্ড দেরি হয়ে গেল। তনুজার ওই 14ই ফেব্রুয়ারি চক্করে সারা রাত ঘুম হয়নি। ভোর ভোর কখন ঘুমালো আর টের পায়নি কিছু। সজাগ হয়ে দেখলো 9টা বাজে। এত তাড়াহুড়ো করে কি ক্লাসে যাওয়া যায়? পুষ্পিতা জামশেদকে দেখেও তেমন দেখেনি। তীব্র বাসায় নেই সে জানে। স্যার কখনো দেরি করে না, তাই জোরালো পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল মেয়েটা। কিন্তু মনে খটকা লাগে জামশেদের। এক নাগারে পুষ্পিতার চলে যাওয়া দেখলেন তিনি। এত সুন্দরী মেয়ে ব্যাচেলর ছেলেদের পাশাপাশি থাকে। তার ছেলের রেকর্ড তো বাধাই করা। বাড্ডায় দলবল নিয়ে কি সাংঘাতিকভাবে মেয়েদের বিরক্ত করে বেড়াতো। বাকি কীর্তিকলাপগুলো তো বাদই থাকলো। প্রায় নতুন নতুন ক্ষতিপূরণ দিতে হতো ওনাকে। সেখানে এই মেয়ে। জামশেদের কেন যেন সন্দেহ হয়। নুহাদের দরজাটা তখনও খোলা। কি মনে করে সেদিকটায় এগোলেন তিনি। মাথা নামিয়ে সে ভেতরে উকি দেওয়ার চেষ্টা করতেই সামনে পড়ল নুহা। মেয়েটা বের হচ্ছিল তখন। দুজনেই মুখোমুখি থামকালো। জামশেদ থতমত খেলেন। এইভাবে মেয়েদের ঘরে উকি দেওয়া একেবারেই নিন্দনীয় কাজ। ব্যাপারটা ওনার ইমেজের সাথে যায় না। সাফাই দিতে বললেন, সরি, আসলে আমি দেখছিলাম এ বাড়িতে কে কে থাকে, কিছু মনে করো না। নুহার সাড়া এলো না। কথাবার্তা ছাড়া একই রকম হাঁ করে রইল। জামশেদ খুব মুশকিলে বললেন এবার। সঠিক উত্তর ভেবে পেলেন না। কেন যে দেখতে এলেন, কি দরকার ছিল এত তদন্তের? কি না কি ভেবে বসে এখন। নিজেই বললেন, আসলে আমার ছেলে এই পাশের ফ্ল্যাটে থাকে তো, তাই দেখছিলাম ওর পাশাপাশি কারা থাকে আর কি। নুহার কানে ওসব গেল কিনা কে জানে। খুব আশ্চর্য হয়ে বলল, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার না? ভদ্রলোক কিছুটা স্বস্তি পেলেন এবারে। যা, ওনাকে চেনে মেয়েটা, ভুল বোঝার কথা নয়। মৃদু হেসে বললেন। হ্যাঁ। নুহা ফের কিছু বলতে যাচ্ছিল, থেমে গেল হঠাৎ। সতর্ক চক্ষু তাক করে বলল, আপনার ছেলে এই পাশের ফ্ল্যাটে থাকে মানে? এখানে তো তীব্র। এতটুকুতেই ভদ্রলোক কথা টেনে বললেন। হ্যাঁ, তীব্রই আমার ছেলে। নুহা হোঁচট খায়। প্রখর বিভ্রান্তিতে লুটিয়ে পড়ে। সব কেমন এলোমেলো ভাবে মাথার উপর দিয়ে যাচ্ছে। ধরফর করে বলল, কি বলছেন? আমি তো শুনেছিলাম আপনার ছেলের নাম বিট্টু। জামশেদ নির্দ্বিধায় বলে দিলেন, তীব্রর ডাক নামই তো বিট্টু। ঘড়িতে 11:20। এখনো কলেজে পৌঁছায়নি তীব্র। যথারীতি তার ক্লাসের সময় 2টো পিরিয়ড পরেই থাকে। ছেলেটির চমৎকার বাচনভঙ্গি আর অনবদ্য উপস্থাপনের কারণে শিক্ষার্থীরা মুখিয়ে রয় ক্লাস করার জন্য। সাথে দর্শনে এগিয়ে থাকা ফার্স্ট ক্লাস চেহারা তার। এই তালিকায় বরাবরের মতো এগিয়ে আছে মেয়েরা। তীব্রর কথা বলা, ফর্সা শক্ত হাত দিয়ে সাদা বোর্ডে লেখালেখি করা, কিংবা বাইসেপসে ফুলে থাকা বাহু তুলে মাঝে মধ্যে আঙুল বোলানো সোনালি চুলে, এই সব কিছু যেন মুগ্ধতায় বিন্যস্ত হওয়ার ব্যাপার। এমন দেখতে শুনতে চোখ ধাঁধানো পুরুষ কি আর
গোটা গাজীপুরে আছে, অথচ আজ এতটা সময় শেষেও তীব্র দেখা পাওয়া যায়নি। সবার প্রচন্ড মন খারাপ। এ নিয়ে ততোধিক বেশি আহত হলো পুষ্পিতা। সারা ক্লাস শুকনো চেহারায় বেঞ্চে বসে থাকে মেয়েটা। তনুজার উসখুস দেখে ক্ষণে ক্ষণে আকাশ ছুঁয়ে সেসব। কেন যে তীব্রর প্রেমে পড়তে গেল? এখন তো এই তনুজা স্যারের জন্য ছটফট করছে, একটু সহ্য হচ্ছে না ওর। এর মধ্যে ক্লাসে দপ্তরি ঢুকলেন, খোশ গল্পে মেতে থাকা সবার উদ্দেশ্যে ঘোষণা দিলেন। ওই শুনো, কেউ যেন না তীব্র স্যার ওনার ক্লাস ছুটির আগে নেবেন। যেমন ব্যস্ত পায়ে এসেছিলেন অমন ভাবেই আবারও বেরিয়ে গেলেন তিনি। কিন্তু হইচই বেঁধে গেল ছেলে মেয়েদের মাঝে। তীব্রর ক্লাস মানেই বইয়ের কঠিন পাতাও চোখের সামনে স্বচ্ছ জলের মতো। হায়, অভাগাগুলো কি আর জানে বিদ্যার এই স্যারের ভেতরের রহস্য? রাতভর বই গিলে খেয়ে ক্লাসরুমে উগড়ে দেওয়ার ঘটনা জানে না। জানলে কি করতো? বয়কটের ডাক দিয়ে শহর মাতাতো নিশ্চয়। সবাই স্রোতে থই থই, নদীর মতো খুশি, আনন্দ তাদের জিভের ডগায়। কিন্তু পুষ্পিতার ওই খুশি আর ফেরত আসেনি। তনুজার হাসি হাসি মুখখানা দেখে চুপসে বসেছে আদর। তাতে এক কৌটো ঘি ঢালতে মেয়েটা লাফিয়ে উঠল ফুর্তিতে, হৈ হৈ করে বলল, উফ, ফাইনালি স্যার আসছে। আমি তো ভাবলাম আজ আমার প্রপোজ করাই হবে না। নীরস পুষ্পিতার নয়ন দুটো চমকে উঠল অমনি, ধরফর করে বলল। আর প্রপোজ মানে? তনুজার রাঙা ঠোঁটে লাজুক হাসি ভিড়ল, মাথা নুয়ে মুচকি হাসলো একটু, কণ্ঠ চেপে বলল, আমি আজ স্যারকে আমার মনের কথা জানিয়ে দেব। স্থান কাল পাত্র বলে আর্তনাদ করলো পুষ্পিতা। কে? তার চিৎকার দূর দূরান্তে পৌঁছে যায়। সামনের বেঞ্চ হতে সবাই উৎসুকে ফিরে যায় পেছনে। তনুজা থতমত খেলো, হাসার চেষ্টা করে বলল, সরি, ইউ গাইস ক্যারি অন। সবকিছু আবারও আগের মতো। তটস্থ চাউনিগুলো ফেরত গেল জায়গায়। তনুজা ফিসফিস করে বলল, আরে পুষ্পিতা, কি করছো? সবাই শুনে ফেলবে না। আচ্ছা বুঝেছি, বেশি এক্সাইটেড হয়ে গেছিলে। শোনো, আমি না আসার সময় দুটো গোলাপ কিনে এনেছি, বুঝলে? ব্যাগে আছে, দেখবে? পুষ্পিতা হ্যাঁ না বলল না। তার মাথাটা প্রবল দিকে ঘুরছে, কণ্ঠে উদ্বেগ ঢেলে বলল, কিন্তু তনুজা, আজ স্যারকে প্রপোজ করবে কেন? তুমি তো বলেছিলে পরশুর কথা। তনুজা ফুল বের করতে যাচ্ছিল, থেমে অবাক চোখে চাইলো ওর দিকে। ও মা, ওই কথাটা তোমার মনে আছে? আশ্চর্যের ব্যাপার। মেয়েটা নিয়ে এলো না, থতমত খেলো না, বরং দ্বিগুণ উদ্বিগ্ন হয়ে বলল, ওসব ছাড়ো, আগে বলো, সত্যি আজ প্রপোজ করবে তো স্যারকে? তনুজার বিস্ময় ভাব হয়ে পড়ে, মুখখানা উজ্জ্বল দেখায় খুব। লাজুক কণ্ঠে বলল, হ্যাঁ। মাথায় বাজ পড়লো পুষ্পিতার। নরম স্বরের মেয়েটা হুট করে চেঁচিয়ে বলল, কি? কেন? তনুজা ফের ভরকে যায়, চোখ ঝাপটে ফিসফিস করে, আরে আস্তে, বারবার এমন করছো কেন? সবাই শুনলে কি ভাববে? কে কি ভাববে তা নিয়ে পুষ্পিতার ভাবান্তর নেই। বাসি লুচির মতো নেতি আছে মন। তনুজা নিজেই বলল, আসলে আগামী 2 দিন আমি কলেজে আসবো না। আমার মামাতো ভাইয়ের বিয়ে, বুঝলে? সিলেটে যাব সবাই মিলে। তাই ভাবলাম শুভ কাজটা আগেই সেরে রাখি। আর তাছাড়া ইদানিং স্যারের জন্য অন্য মেয়েগুলো কেমন হাওয়াতের মতো করছে, দেখেছো? এই যে স্যার আসবে শুনে কি হাহা হিহি লাগিয়েছে। এদের জন্য আর রিস্ক নেব না। একবার স্যার অ্যাকসেপ্ট করুক, পটিয়ে পাটিয়ে 2 মাসের মধ্যেই বিয়ে করে ফেলবো। পুষ্পিতা থমকে রইল দুঃখে, বুক ছেঁড়া ভারী শ্বাস দিলে বসে থাকলো অমন। তনুজের সাথে স্যারের বিয়ে হবে, ওর তীব্র স্যারের। স্যার অ্যাকসেপ্ট করবেন ওকে? তরুণীর মৃগনয়ন ঝলসে যেতে চায় হৃদয় দহনে, উদাস চোখ ভরে ওঠার ইচ্ছে দেখায় বড্ড। কিন্তু পুষ্পিতা কাঁদল না, বুকের তোলপাড় কিছু যুক্তির ভিড়ে চাপা দিয়ে রাখলো, ব্যগ্র চিত্তে মনকে বোঝালো। তনুজা তো স্যারকে সেই প্রথম থেকেই ভালোবাসে। আমি ওদের মাঝখানে উড়ে আসা পাতার মতো দ্বিতীয় ব্যক্তি। শুধু শুধু কষ্ট পাচ্ছিস কেন পুষ্পিতা? কি লাভ এতে? তোর মতো অনাথ আশ্রয়হীন মেয়েকে কি আর স্যারের মতো অত বড় মাপের মানুষ কোনোদিনও জীবনে জড়াবে? কিন্তু মাথার যুক্তি মন শোনে না। তারা ফুঁসে ওঠে প্রতিবাদে, চিৎকার ছড়ে বিরোধিতায়। তীব্রর কাছে আসার প্রত্যেকটি দৃশ্য মনে করিয়ে বুক জ্বালিয়ে দেয় অনদে। পুষ্পিতা না চাইতেও চোখের কোণে উপচে এলো জলরাশি।
ভর্তি কোটর হতে একটা দীর্ঘ কণা গালে লুটিয়ে পড়ার আয়োজন করছিল খুব। সে সময় ক্লাসে ঢুকে তীব্র সহসা তীরস্থ বেগে দাঁড়িয়ে যায় সবাই। তনুজার পর পুষ্পিতা উঠে দাঁড়ালো, তবে মনে হলো একটা নিথর দেহ টেনে হিচড়ে সোজা করছে কেউ। অমন মর্মাহত মেয়েটিকে তীব্র একবার ফিরেও দেখেনি। শক্ত গলায় ভারী আওয়াজ তুলল, সিট ডাউন। এখন ফেব্রুয়ারি মাস, দীর্ঘদিনের শীতের দাবাদাপির পর এখন হুড়হুড়ে রোদ ওঠার পালা। সারাদিনের মতো প্রখর দুপুরও মিষ্টি হবে, নৈসর্গিক প্রশান্তি নেমে আসবে হৃদয় মননে। কিন্তু বসার ঘরে থম ধরে থাকা তরুণীর মন মেজাজ জমে রইল শুভ্রকায় এক হিমালয়ের মতন। শৃঙ্গের কোল ছুঁয়ে এক্ষুনি ধসে পড়বে তুষার। নুহার চোখ বেয়ে টলটলে জল গলার খাঁজে গিয়ে থামলো। এমনিতেই সে কাঁদে না, ওই কথায় কথায় ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদার মতো মেয়ে তো একেবারেই নয়। কিন্তু আজকে কান্না পাচ্ছে, একটা গোটা আকাশ ভেঙে মাথায় পড়ার মতন কান্না। সাথে রাগ ক্ষোভের অদম্য কিছু পোকা কিলবিলিয়ে ছুটে যাচ্ছে শরীরে। পুরো পৃথিবী গুড়িয়ে ফেলার রাগ হচ্ছে নুহার। তবুও যদি শাস্তি হতো একটু। আচমকা ভীষণ জোরে কেঁদে ফেলল নুহা, হু হতাশ করে প্রলাপ করলো, এত বড় ফুল তুই কি করে করলি নুহা? তুই না খুবই বড়াই করিস, মানুষ চিনতে ফুল হয় না? কোথায় গেল সেই বড়াই? দিনের পর দিন একটা মস্তান শিক্ষক সেজে তোর সরল বন্ধুটাকে ঠকিয়ে গেল, আর তুই বুঝতেও পারলি না। উল্টে তার হয়ে প্রশংসা করতে করতে তার মানে প্রেম উস্কে দিলি। এখন কি হবে? পুষ্পিতা যখন জানবে যে আজকের এই পরিস্থিতির জন্য দায়ী সেই গুনাই ওর স্যার, যাকে সত্য মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছে, তাকে নিয়ে সব মানবে কী করে সামলাবে নিজেকে? মন ভাঙার মতো কষ্ট যে পৃথিবীতে নেই। নুহা, কেন আর একটু সাবধান হলি না তুই? কেন? কান্নাকাটির মাঝেই হঠাৎ শব্দ এলো কেন? ওপাশের দরজা হতে বাইরে এসেছে বেশ কটা গলার স্বর। নাহিদকে কিছুতেই আজকে মিরাজরা অফিসে যেতে দিল না। ছেলেটা শার্ট প্যান্ট পরে তৈরি ছিল, কিন্তু যেতে পারেনি। 3 বন্ধু জোর করে আটকে রাখলো বাসায়। নিঃসহায় যুবক প্রতিবারের মতো আজকে ওদের সাথে পেরে ওঠে না, কিন্তু মনে মনে ভীষণ চিন্তায় কাহিল নাহিদ। নতুন চাকরি, প্রথম সপ্তাহেই অ্যাবসেন্ট, কাল অফিসে ঢুকতে দেবে তো? সে বাইরে এসেও একই কথা বলল, মিরাজ, আমি যাই না ভাই, প্লিজ। আমার নতুন চাকরি, ছুটি গেলে কি হবে? আরমান সানন্দে বলল, ছুটে গেলে ধরে এনে দিব। আরে আমাদের বিট্টু আছে তো, এত ভাবিস কেন? মুশফিক সহসা পিঠে চর বসালো, রেগে মেগে বলল, এখানে বিট্টু উচ্চারণ করতে মানা করেছি না? ও থাকলে এক্ষুনি তোর কলিজা ভোনা করে ফেলতো। ছেলেটা জিভ কেটে ফিসফিস করলো। সরি ভাই, সরি। সবাই মিলে জুতো পরলো, মুখ কালো করে দরজায় তালা ঝোলালো নাহিদ। ছেলেটার শত আপত্তি থাকা সত্ত্বেও কোথাও একটা বগল দাবা করে নিয়ে চললো ওরা। এই পুরো দৃশ্য ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখে গেল নুহা। লুকিং গ্লাসে চোখ পেতে দাঁড়িয়ে থাকা মেয়েটার সামনে সবকিছু কেমন জলের মতো স্বচ্ছ হলো অচিরেই। হুট করে মানুষ পটে ভেসে উঠল কতক ছবির ন্যায় দৃশ্য। সেই উত্তরার ওভারব্রিজের নিচে গাড়িতে বসে একটা ছেলে তার উদ্দেশ্যে বাজে গান গেয়েছিল। হ্যাঁ, ওই ছেলেটাও তো ছিল এখানে, এটা সবাই ছিল। আর নাহিদ এই তো মানা করছিল বন্ধুদের, এই জন্যই তবে ওকে শুরু থেকে এত চেনা চেনা লাগছিল নোহার। এরা সবাই তবে ওই বিট্টুর মাস্তানের বন্ধু, এরাই ওর সাথে মিলে গুন্ডামি করে বেড়াতো। আর নাহিদ, সেও তাহলে ভালো মানুষের ভান করেছে এতদিন? এই যে এত বোকা অবশ সেজে থাকা, এসব কিছুই নাটক। এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে? পুষ্পিতার সাথে কি আমি নিজেও ঠকে যাইনি? নিজেকে প্রশ্ন করলো নুহা। উত্তর আসে না, তবে বুকের কোথাও চিনচিনে ব্যথা হয়। নাহিদের সাথে কাটানো সময়গুলো ভেবে বেরিয়ে আসে তা। ও কি আসলেই এতটা বোকা? সরল ভাবা একটা ছেলের ভেতরে ভেতরে মাস্তান। ছি! পরপরই মেয়েটা মুখ শক্ত করলো। এভাবে কাঁদে দুর্বলরা। ও তো দুর্বল নয়। বিট্টু মাস্তানের এই দুর্দান্ত অভিনয়ের আসল উদ্দেশ্য ও জেনেই ছাড়বে। কেন, কিসের জন্য একটা অনাথ মেয়ের আবেগ নিয়ে খেললো সে? জানতে তো হবে। ভাবলো দাঁত পিষে। যা হবার হবে। মাস্তান যতই ভয়ানক হোক না কেন, এই পরিস্থিতির জন্য যে দায়ী তার মুখোমুখি হবই আজ আমি। ক্লাস শেষ হতেই রকেট বেগে বেরিয়ে গেছে তীব্র। অন্ধকার চোখ মুখ নিয়ে চেয়ে থাকা এক রূপসীকে খেয়াল অবধি করেনি। ঠিক তার পরপরই ছুটির ঘন্টা বাজলো। হুড়মুড় করে একে একে বেরিয়ে গেল সবাই। পুষ্পিতা নিষ্প্রভ চিত্তে উঠে দাঁড়ায়। এখন ক্লাসে না থেকে যদি একা থাকতো, ঠিকই বুক ভাসাতো কেঁদে। এই যে কণ্ঠনালীতে কুণ্ডলীর মতো কিছু একটা ঘুরছে, এটাকে কি বলে? সাথে অলিন্দগুলোই শুরু হওয়া যে দমবন্ধ ব্যথা,
এই ব্যথা পুষ্পিতা কাকে দেখাবে? চোখের কোণে সদ্য ডোবা জল, এটাই বা কি করে লুকাবে? এতটা ভারী তো বুকে পাথর রাখলেও লাগে না। আকাশের গায়ে যখন কালো মেঘ ঘোরে, পশলা ধারা বৃষ্টি না নামা অবধি শান্তি আসে না। পুষ্পিতারও তেমন কাঁদা প্রয়োজন। জীবনে প্রথম ভালোবেসে না পেলে কতটা কাঁদতে হয়, প্রতি কতদিনই বা কাঁদতে হয়, হয়তো সারা জীবন। পুষ্পিতা চিবু গলায় ঠেকিয়ে ক্লাস ছাড়তে যাচ্ছিল, হুট করে কনুই টেনে ধরলো তনুজা। থামলো ও, ছোট্ট ঢোক গিলে ফিরলো পিছনে। কোথায় যাচ্ছ? বাসায়। পুষ্পিতার মিহি উত্তর। আজ একটু দেরি করে গেলে হতো না? সে কিছু বললো না, তনুজা নিজে নিজেই বলল। আসলে স্যারকে এখন বলবো তো কথাটা, নার্ভাস লাগছে খুব। তুমি থাকলে ভালো হতো, আমিও তো তোমায় ছাড়া তেমন কারোর সাথে মিশি না। জীবনে প্রথম ভয়ানক রাগ হলো পুষ্পিতার। মাথার চুলে কেরোসিন ঢেলে আগুন ধরানোর মতন রাগ। তোর প্রপোজ করতে হয় তুই কর না ভাই, মরতে আমার যেতে হবে কেন? যাকে ভালোবাসি তাকে অন্য মেয়ের প্রস্তাব দেবে, আর আমি তামাশা দেখবো দাঁড়িয়ে? এটা কত যন্ত্রণার কেউ জানে? এই কষ্ট, এই বুক ব্যথা খালুজনের অপমানের থেকেও ধারালো। মিথিলার উঠতে বসতে কথা শোনানোর থেকেও মর্মান্তিক। চারপাশের মানুষের চরিত্র নিয়ে কথা বলার চেয়েও জঘন্য। ওসব ক্ষত একটা সময় ভুলে থাকা যায়, কোনো সুখের মলম দিয়ে পড়লে পাকা যায় ওপরে, কিন্তু নিজের ভালোবাসাকে অন্যের হতে দেখা যায় না কখনো। এই মর্মপীড়ার কোনো বিশ্লেষণ নেই, থাকলে কবেই উপশম আসত দুনিয়ায়। এত এত মন ভাঙা মানুষ কি আর বালিশ ভেজা তোকে দে? না, এসব হজম করার সাহস পুষ্পিতার নেই। মেয়েটা আলগোছে ক্লেশ চাপা দিল ভেতরে, ধীরে জবাব ছুড়ল। আমার মাথা ব্যথা করছে তনুজা, বাড়ি গিয়ে ঘুমাবো, ছাড়ো প্লিজ। তনুজা মুখ কালো করলো, অথচ আজ পুষ্পিতা ফিরেও দেখেনি। নিজে থেকে হাত ছুটিয়ে চুপচাপ চলে যায়। উপায় না পেয়ে তনুজার সাহস টানলো বুকে, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে শ্বাস ফেললো কবার। সত্যিই ভীষণ নার্ভাস লাগছে, এত ঘামছে নাক মুখ। হাত উল্টে চটচটে তরল মুছে নেয় মেয়েটা। ব্যাগ থেকে টকটকে লাল গোলাপ দুটো তুলে নেয় মুঠোয়, কাঁধে ব্যাগ ঝুলিয়ে পিঠের সাথে ফুল লুকিয়ে বেরিয়ে আসে। তারপর গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় তীব্রর অফিস রুমের সামনে। সে পুরুষ ব্যস্ত তখন, কি সব একগাদা ফাইল গোছগাছ করছিল। পুরোটা সময় তনুজা আবিষ্ট মোহে দেখে যায় ওকে, মন প্রাণ দিয়ে চায় এই সুপুরুষ একান্ত মানুষ হোক তার জীবনে, তবে আর কিছু চাওয়ার থাকবে না, কিছু না। তীব্র ফাইল দেখে গাড়ির চাবি পড়লো পকেটে, ফোন হাতে নিতেই তনুজা মৃদু কণ্ঠে বলল, আসবো স্যার? এতক্ষণে চোখ তুলে চাইলো সে। চশমার ফাঁক হতে বিলাতি নয়ন সোজাসুজি ঠিকরে পড়ায় তনুজা গুটিয়ে এলো একটু। তীব্রর শুভ্র মুখে হাসি বিলীন, চোখ নামালো আবারও। বলল ছোট করে, আসুন। তনুজা ভেতরে যায়। এই দৃশ্যে পুষ্পিতার বুকের পাজর সহ টনটন করে উঠল। এতক্ষণে চেপে রাখা জল ছুটে বেরিয়ে আসে গতিতে, গাল গলা সহ সব ভিজে যায়। অচল পা টেনে টুনে রিক্সা ডেকে উঠে পড়ে সে। তখন সন্ধে, অবসন্ন পায়ে বাড়ি ফিরল তীব্র। যেমন সকালে সকালে বেরিয়ে গিয়েছিল, পৌঁছাতে তেমনই দেরি। দরজায় তালা ঝুলছিল, নাহিদ এখনো ফেরেনি। তীব্র পকেট থেকে চাবি বের করে, খোলার সময় একবার ঘাড় কাত করে দেখে নেয় পুষ্পিতাদের ফ্ল্যাটের দিকে। ওদের দরজা হাঁ করে খোলা। 2 মিনিট আগেই পুষ্পিতা ছাদে গিয়েছে কাপড় তুলতে। তীব্র সেসব জানে না। উৎসুক নয়নজোড়ায় মিছিমিছি খুঁজে বেড়ালো প্রিয় সেই মুখ। মৃত মেয়েটার সাথে আজ সারাদিন দেখা হয়নি, ক্লাসেও ইচ্ছে করে হদিশ করেনি তীব্র, অথচ এখন একটুখানি দেখার জন্য বক্ষভাগে উচাটন হচ্ছে ভীষণ। মেয়েটা তো ছুটির পরেও গেটে ছিল না, মাঝখান থেকে একটা উটকো ঝামেলার জন্য তারই বের হতে দেরি হয়েছিল। অবশ্য তাতে খারাপ কিছু হয়নি। পুষ্পিতার সাথে থাকলে ফ্ল্যাটের কাজটা এত আরামসে করতো কি করে তীব্র দরজার লক ঘোরালো। ঘরে গিয়ে আগে ফ্রেশ হোক, তারপর ঠান্ডা মাথায় মেয়েটাকে কাছে ডাকার একটা অজুহাত খোঁজা যাবে। মস্তিষ্ক যখন সেই চিন্তায় ব্যস্ত, সহসা পাশ হতে ডেকে উঠল কেউ একজন। বিট্টু? তীব্র তাকায়নি, বেখেয়ালে জবাব দেয়। পরপরই চমকে উঠেছিল সে। তড়াক করে লাফিয়ে ওঠে দৃষ্টি, চোখেতে ফিরে চায় পেছনে। নিজেদের চৌখাটে দাঁড়িয়ে আছে নুহা, মেয়েটার মুখের পরতে পরতে প্রস্তর বসানো। এত শক্ত নিষ্পৃহ চাহনিও হয়? তীব্র স্তব্ধ হয়ে গেল ওকে দেখে। হকচকানোর ছাপ পড়ল চেহারায়। নুহা এগিয়ে আসে, কণ্ঠে শ্লেষ উপচে পড়ছে যেন। কে? ঠিক নামে দেখেছি তো, নাকি কিছু ভুল বললাম? বিট্টু না বিট্টু মাস্তান? কোনটা ডাকলে ভালো হবে বলুন তো? তীব্রর মাথা ফাঁকা হয়ে যাচ্ছে,
স্তম্ভিতের নীল ছবলের ঢোক গিলছে শুধু। বাঁ হাত তুলে কপালের ঘাম মুছল। কথা বলতে গিয়ে জড়িয়ে এলো জিভ। কি করে জানলে? নুহা বিদ্রুপ করে হাসলো। যাক, অস্বীকার করেনি দেখে ভালো লাগলো। পরপরে চিবুক কঠিন করে বলল, আমি অনেক ঠক প্রতিত করে গল্প শুনেছি, কিন্তু চোখে দেখলাম আজ প্রথমবার। এত নিখুঁত অভিনয়, আপনাকে তো অ্যাওয়ার্ড দিলেও কম হয়ে যাবে। আচ্ছা, লজ্জা করেন না আপনার? পরিচয় লুকিয়ে একটা মেয়ের সাথে দিনের পর দিন নাটক করে বিবেকে বাঁধলো না? এসবে আপনার ভালোবাসতে শুরু করেছিল পুষ্পিতার আপনি? তীব্র কিছু বলতে যায়, হাত উঁচিয়ে বাদ সাধল নুহা। ক্রুদ্ধতায় একাকার হয়ে বলল, আপনার কোনো সাফাই শুনতে আমি চাই না, শুধু বলতে এসেছিলাম আপনার সমস্ত খেলা শেষ বিট্টু মাস্তান। এই ভালো সভ্য মানুষের যে মুখোশটা আপনি পরে আছেন না এখন, পুষ্পিতার সামনে আজকেই খুলে দেবো। কথা শেষও হয় না, আচমকায় তীব্র ঝড়ের বেগে ওর মুখ চেপে ধরল। কলিজা শুদ্ধ ছলকে উঠল নুহার। কোনো কিছু বোঝার আগেই তীব্র হিড় করে টেনে ওকে ঢুকিয়ে নিল ঘরে। শক্ত পায়ের এক লাথিতে দৌড় আটকে গেল আবার। ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে আসে নুহার। শরীরে সব কিছু অবশ হয়ে রয়। ভাবে এই তো এখানে তার জীবনের সব কিছু শেষ। মোজাইকের সিঁড়িগুলোয় যেন আমাবস্যা নেমেছে। সদ্যের সন্ধ্যের সবটুকু দাপট এখানেই। এক গাদা কাপড় কোনো রকমে বাহুতে আগলে সুইচ তীব্র পুষ্পিতা। অমনি ঝকঝকে আলোয় ভরে গেল সিঁড়িঘর। পুষ্পিতা ঘরে ঢুকতে গিয়েও থামে, আর চোখে ঘুরে চায় তীব্রদের ফ্ল্যাটে। ভ্রু বাঁকায় সহসা। যাওয়ার সময় তালা দেখেছিল, এখন তো নেই। স্যার কি ফিরেছেন? তীব্রর কথা ভাবতেই পুষ্পিতার বুক জুড়ে উচাটন নামে। সবকিছু আগের মতন আবেগে ফেপে আসতে যায়, কিন্তু আজকে ওদের নদীর মতো বইতে সে দিল না, বরং ক্লেসের সেই যন্ত্রণা গিলে নিল সাগ্রহে। স্যার এলেও বা ওর কি? সে তো এখন তনুজার। স্যার নিশ্চয়ই তখন প্রেমের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন। অবশ্য হওয়ারই কথা। তনুজা ভালো ঘরের মেয়ে, দেখতেও ভালো, কত প্রফুল্ল চটপটে। ওর মতো সারাদিন ভয়ে ডরে নেতিয়ে থাকে না। ওর মতো এক পা ফেলতেও 10 বার ভাবে না। পুষ্পিতা ঢোক গিলে দীর্ঘশ্বাস ফেলল। ঘরে ঢুকলো নজরের সাথে মন ফেরানোর প্রয়াস নিয়ে। পারল কি কে জানে, কিন্তু দৌড় চাপানোর সেই শব্দ পৌঁছে গেল তীব্রর সজাগ কানে। সহসা নুহার মুখ ছেড়ে সরে এলো। মেয়েটা যেন এতক্ষণে প্রাণ ফিরে পেয়েছে। বুকে হাত দিয়ে রুদ্ধ শ্বাস ফেলল কবার। হাঁপানি রোগীর মতো দম টেনে বলল, আপনি এত পূর্বে পুরো কথা উচ্চারণের আগে ফের মুখ চেপে ধরল তীব্র। ফুঁসে উঠল শিখার ন্যায়, তোদের সুবিধার মেয়ে না, তোকে এখানে রাখা যাবে না, আয়। তারপর আরেকবার টানতে টানতে নুহাকে ভেতরে নিয়ে চলল তীব্র। মেয়েটা তখনও স্তব্ধপ্রায়। যে ভয় জেগেছিল মনে, বিস্ময়ে দোলাচলে ছাপিয়ে গেল সব। তীব্রর মুখের তুই শব্দ লেলিহানের ন্যায় ঝাঁঝিয়ে তুলল কান। মনে পড়ল সেই প্রথম সাক্ষাতের দিন, যে মানুষটা অভিভাষণ শুরু করেছিল আপনি আগে দিয়ে। আলাপচারিতায় বিনয়ের সাথে জিজ্ঞেস করেছিল, জি ভালো আছি, আপনি? অথচ ভেতরে ভেতরে তার আচরণ এতটা নিকৃষ্ট। তীব্র জোরালো পায়ে নিজের ঘরে এলো। নুহাকে কাছ থেকে ছিটকে ফেললো ভেতরে। বিদ্যুৎ বেগে ছিটকিনি তুললো দরজার। মেয়েটা আটকে উঠল অমনি। দরজা আটকালেন কেন? কি মতলব আপনার? দেখুন, বাড়াবাড়ি করলে কিন্তু আমি সবাইকে সব। তার চেঁচামেচির মাঝে তীব্র চোখ বুজে দাঁত পিষে ধরল। দরজার পাশের দেওয়াল ঘেঁষে একটা ছোট্ট টেবিল বসানো। ওপরের এক ঝুড়ি ফলের কাছে চকচক করছে ছুরি। প্রখর আক্রোশে সেটা হাতে নিয়েই তেড়ে এলো তীব্র। গাত্রের সমস্ত রক্ত অব্দি ছলকে উঠল নুহার। মুখ খোলার আগেই তীব্র খাপা সারের ন্যায় নিকটে আসে। শক্ত মুঠোয় গলা টিপে দেওয়ার মিশে নেয়। নুহার মুখ চোখ ফ্যাকাশে। ছুরির ধারালো ডগা কণ্ঠনালী বরাবর তাক করেছে তীব্র। হুঙ্কার ছুড়ল সাথে, একদম চুপ, ভুলে যাবে না আমি এখন তীব্র নই। তুই বিট্টু মাস্তানের সামনে দাঁড়িয়ে আছিস, এতটা সহজ দেখাতে আসিস না। নুহা ঢোক গিলতে চাইল, অথচ তীব্র গলা এত শক্ত করে ধরেছে দম আটকে আসছে প্রায়। সর্বদা ফটফট করা মেয়েটা তুতলে উঠল কথা বলতে গিয়ে। কি করতে চাচ্ছেন আপনি? ছাড়ুন আমাকে। পুষ্পিতা আপনার এই রূপ দেখলে কতটা ঘৃণা করবে আপনাকে, আপনি নিজেও জানেন না। তীব্র বাঁকা হাসলো। রক্তে মাখো মাখো চোখ দুটোতে নুহাকে ঝলসে দেওয়ার ইচ্ছে। কে বলবো ওকে? তুই কিভাবে বলবি? আজকে যদি তোকে এখানে পদে ফেলে তোর চিপ্পাটা কেটে ওয়াশরুমে ফ্লাশ করে দিই, তখন? আনন্দ চিত্তে ভ্রু উচ্ছ্বাসে আতঙ্কে নুহার বুকটা ধক করে উঠল। পিঠের হাড় ছুঁয়ে নেমে চলল উষ্ণ ঘামের ধারা। কপালের দর দর করা নদী রেখার মতো ঘাড় অবধি আসে। শঙ্কায় শরীর চূর্ণ হলেও নুহা ধরা দিতে চাইল না।
অটল কণ্ঠে থেমে থেমে বলে, আপনার কোনো হুমকিতে আমি ভয় পাচ্ছি না। একটা মাস্তানের থেকে আর কি আশা করা যায় বলুন তো? অবশ্য রাগ তো আমার নিজের ওপর হওয়া উচিত। এতগুলো দিন ধরে আপনি ওই অনাথ মেয়েটাকে ঠকিয়ে গেলেন, অথচ আমি কিনা আপনার সম্পর্কে ভালো করে না জেনে শুনেই ওকে এইসবে এগিয়ে দিয়েছিলাম। ছি, আপনার মতো নোংরা জঘন্য মানুষ তো। তীব্র চেঁচিয়ে উঠল মাঝপথে। হ্যাঁ তাই, আমি জঘন্য, আমি নোংরা, আমি ঠকিয়েছি তো। আচ্ছা, যা করেছে বেশ করেছে। নুহা হতবাক হয়ে বলল। বেশ করেছেন? তীব্র ছেড়ে দিল ওকে। প্রতাপ সমেত বলল, ইয়েস, বেশ করেছে। বিট্টু মাস্তানকে চিনিস তুই? জানিস সে কেমন? এই মাস্তানটা একসময় যা করতো সব নিজের আনন্দের জন্য, আর এখন সে ভালোবাসার জন্য করছে। তাতে অন্যের কি আছে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বলতে বলতে ডানার মতো দুহাত মেলে দেয় সে। নুহা তুচ্ছ হাসলো। আপনি বলছেন ভালোবাসার কথা? ভালোবাসা কি আপনি বুঝেন? তীব্র তুরন্ত ছুরি ধরতেই ও ফের ঠেকে গেল দেওয়ালে। তীব্র এবার থামল। শানে জলজল করা ছুরি নুহার গালে বলিয়ে বলল, জীবনে অনেক পাপ কাজ করেছে, কিন্তু এখনো কোনো মানুষ খুন করেনি। তুই আমার এই রেকর্ড ভাঙতে চাইছিস, তাই না? একটা কথা পরিষ্কার শোনো রাখ, নোহা যা হচ্ছে সেসব আমার আর আমার ভীতু মেয়ের ব্যাপার। এর মাঝে যে আসবে তার প্রতি বিট্টু মাস্তান সতে হবে না। তাকে এক কোপে আমি টুকরো টুকরো করে ফেলবো। এতে বিন্দু মাত্র হাত কাঁপবে না আমার। রক্তশূন্য চেহারায় ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল নুহা। মুখে টু শব্দ নেই, অথচ তীব্র চিৎকার করে উঠল, তুই আমাকে দোষ দিচ্ছিস? আমার দোষ? আর তোর বন্ধুর তার কোনো দোষ নেই? এসব কার জন্য হয়েছে? ওর জন্যই তো। ওকে ওই সময় বাড়ির পেছনে আসতে কে বলেছিল? ওই নায়ালের সাফিন ওকে তুলে নিয়েছে তো। ওকে তুলে না নিলে আমি ওকে দেখতাম? নুহার মনে হলো কোনো দাবুটে মস্তান নয়, সে এক শিশুর যুক্তি শুনছে। তীব্র উন্মাদের ন্যায় বলে যায়, ওর মাঝে কি আছে? হ্যাঁ, ও কি বিশ্ব সুন্দরী? পৃথিবীতে ওর একার চোখ সুন্দর? ভয় পেলে ওর একার ঠোঁট কাঁপে? কাঁদলে ওর একার নাক লাল হয়? হয় না। তাহলে আমার কেন ওকেই ভালো লেগেছিল? এর জন্য কে দায়ী? আমি না, ও দায়ী। ওই পুষ্পিতা দায়ী। ওইটুকু মেয়ে আমার মতো একটা মাস্তানকে টেনে এনেছে গাজীপুরে। কি করিনি আমি ওর জন্য? প্রথমবার শার্টের সবকটা বোতাম লাগিয়েছে। এই দেখ, এই দেখ। তীব্র বোতামের কাজটাই খামচে ধরে টানলো। ঝাঁকি ঝাঁকি দেখালো নুহাকে। মেয়েটা বুদ্ধিভ্রষ্টের ন্যায় দাঁড়িয়ে দেখলো। সে হড়বড়িয়ে বলে, আমার এত বছরের মাস্তানে, আমার টেরা, আমার বন্ধুদের, আমার দলবল, আমার মা সব ছেড়ে আমি এখানে উঠে এসেছি। যে বিট্টু কোনোদিন নিজের জন্য পড়েনি, ভার্সিটির প্রফেসরদের মাথায় বন্দুক থেকে সেমিস্টার পার করেছে, সে একজন ভুয়ো শিক্ষক সেজে বসে আছে এখানে। প্রতিদিন রাত জেগে পড়ে। দিনের বেলা ক্লাস করানো কত কষ্ট তুই জানিস? জানবি কি করে? তুই তো শুধু ফটল ফটল ছাড়া কিচ্ছু পারিস না। এসব করেছিস কখনো? তীব্র নিজের বুকে জোরে জোরে থাবা মেরে বলল, আমি করেছি। আমি কেন করেছি? তোর এই বন্ধুর কাছাকাছি থাকবো তাই। সারার যে আমি কখনো আসতে কথাই বলতে পারতাম না, তাকে এখন সবার সাথে বিনয় দেখাতে হয়। 80 বছরের বড় যেখানে আমাকে 4 আঙুল ঠেকে সালাম দিত, সে আমি এখন অন্যকে সকল সন্ধ্যায় স্যার বলে ডাকি। তুই ছাড়া আমার মুখে কোনো শব্দ ছিল না। যেখানে সেখানে আমাকে ভদ্রের প্রতিনিয়ত নাটক করতে হচ্ছে। একটা মাস্তানকে তোর বন্ধু উত্তম কুমারের মেরে গান শিখেছে। ভালো কাজ, ভালো মানুষ, মানুষের জন্য। স্যার বিপদে সবাইকে সাহায্য করা উচিত। এইসব বলে আমার কি অবস্থা করেছিল যে আমার এতদিনের মাস্তানের মেয়ে একদিনে ধ্বংস করে দিয়ে এসেছে। কেন করেছে এসব? হ্যাঁ, তোর এই বন্ধুর জন্য। তাহলে দোষ কার? কার অন্যায়? ওর। পুষ্পিতার অন্যায় সব। আমি ওকে ভালোবেসে এসব করছি, ভবিষ্যতেও করব। আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। ও কেন আমাকে উস্কে দিয়েছিল? ও কেন রাত নেই দিন নেই চোখের সামনে খুরখুর করতো আমার? আমি কি ওকে ডেকেছিলাম? তোর কেন এসেছিল? বল বল, তোর কাছে উত্তর আছে এসবের? হা করে কি দেখছিস? আছে উত্তর? নুহা মুখ খুলল না, বলল না কিছু, শুধু জ্বরের মতো মুখ দুটো নয়ন মেলে রইল। তীব্র হাঁসফাঁস করে ছুরি ছুরি মারল। মত্তের ন্যায় চুল খামচে ধরল মাথার, প্রলাপ করলো বের বেরিয়ে, এই মেয়ে আমায় পাগল করে দিচ্ছে। খেতে দেয় না, ঘুমোতে দেয় না। আমি ঠিক করে কিছু করতে পারছি না ওর জন্য। শুধু ওর দিকে চেয়ে থাকতে ইচ্ছা করে। ওর কাঁপা কাঁপা কণ্ঠ, ওর চুপসে থাকা মুখ, ওর হাসি সারাক্ষণ আমার মাথার মধ্যে কিলবিল করে বেড়ায়। কোন জন্য শত্রুতা মেটাচ্ছে ও? হ্যাঁ, আমি ওকে চিনতাম। ও কেন এসেছিল সেদিন? কেন? বলতে বলতে আস্ত টেবিল উল্টে দিল তীব্র। জগ গ্লাস থুবড়ে পড়লো ফ্লোরে। কাজগুলো ভেঙে চুরে ছড়িয়ে গেল চারিদিক।
নুহার অন্তরাত্মা লাফিয়ে বেড়ায়, হাত দিয়ে মুখ চেপে ধরে। তীব্র নিজেতে নেই, হিতাহিত জ্ঞান শূন্য সে। রাগে আক্রোশে জোরে জোরে ঘুষি মারল দেওয়ালে। নুহা কেঁদে ফেলল, শব্দ পেয়ে আগুন চোখে ফিরল তীব্র। তুই ভীতু মেয়েকে সব বলে দিবি, তাই না? আমার এত কষ্ট, এত পরিশ্রম সব নষ্ট করে দিবি? তুই এখন মুখ খুললে তো ভীতু মেয়ে আমাকে ভালোবাসবে না। ভালোবাসবে কে? কাছেই তো আসবে না। সে আগের মতো পালিয়ে বেড়াবে। আমাকে দেখলে, আমার কথা শুনলে যেভাবে ভয় পেত অমন করবে। তাহলে কি হবে? আমার তোকে লাগবে। আই নিড হার ব্যাডলি। আমি ওকে ছাড়তে পারবো না। আমি ওকে ভালোবাসি। ও দূরে যাবে কেন? না না, আমি কিন্তু তোকে সত্যিই খুন করে ফেলবো। ছুরিটা কোথায় গেল? তীব্র আশেপাশে চাইল, তার হন্যে 2 চোখ ছুরি খুঁজছে। নুহা ভেজা চোখ মুছল, দম টেনে শক্ত করলো জীবন। পায়ের কাছ থেকে ছুরিটা তুলে বাড়িয়ে ধরলো ওর দিকে, বলল মিহিস্বরে, নিন। তীব্র থামে, থমকায়, সহসা গাঢ় ভাজে গুছিয়ে আসে কপাল। এক পল ছুরির দিকে চেয়ে নুহার দিকে দেখলো। ও বলল, নিন, ধরুন। মারবেন না আমাকে? মারুন, তবে গলা কাটবেন না। এইসবে না অনেক কষ্ট হয়। আপনি বরং সিনেমার মতো পেটে ঢুকিয়ে দেন, তাহলে সব ব্লাটা চুকে যাবে। তীব্র বিভ্রান্ত হলো, ছুরিটা কেড়ে নিল, তবে কর্কশ কণ্ঠে বলল, নাটক করছিস আমার সাথে? ও মুখের উপর বলে দেয়, না, আপনার মধ্যে তো ভালো নাটক আমার জানা নেই। তবে এতটুকু বলতে পারি, পুষ্পিতাকে আমি কিছুই বলবো না। তীব্র ললাট রেখা প্রগাঢ় হলো, সন্দিহান তার চাহনি। নুহা নিজেই বলল, ভাববেন না আপনার গলা কাটার হুমকিতে আমি ভয় পেয়েছি। ওসব আমার গায়েও লাগেনি। মেয়েটার কণ্ঠে চোটপাটের রাজত্ব। একটু আগেই যে মারাত্মক ভয়ে কেঁদে ফেলেছিল, থমকে গেছিল বক্ষ স্পন্দন, এইসব ও কিছুতেই বুঝতে দেবে না মেয়ে। তবে পুষ্পিতাকে কিছু না জানানোর সিদ্ধান্ত ভিন্ন। ভয় পেলেও নুহা দমে যেত। তীব্র কি বোকা? মেয়েটার কথায় চতুরের ন্যায় হাসল সে, সন্দেহ কণ্ঠে বলল, তাহলে এই তো একটু আগে লাফালে সব বলে দিবি। হঠাৎ মত বদলের কারণ? নুহা উত্তর দিল না, ভেজা কণ্ঠে পাল্টা প্রশ্ন ছিল, আপনি কি সত্যি পুষ্পিতাকে এতটা ভালোবাসেন স্যার? তীব্রর শক্ত গরম বদলে যায়, নিভে আসে উষ্ণ চোখ। নুহার কোটর দুটো ছলছল করে উঠল, মনস্তাবে হাউডুহু খেলো কণ্ঠস্বর। আসলে পুষ্পিতার অনেক দুঃখ জানেন। ছোটবেলা থেকেই তো দেখছি ওকে। যে বয়সে আমি বাবার কোলে চড়িয়ে খেলনা কিনতে যেতাম, সেই বয়সেও খোসের চাঁদে জুতো মুছে দিত। যে বয়সে মামার পেছনে খাবার নিয়ে ছুটতেন, সেই বয়সে ও মিথিলার জামা আয়রন করত। যতই আমাদের বাসায় আসতো না, বাবার দিকে হা করে চেয়ে থাকতো পুষ্পিতা। চোখে টইটুম্বর জল নিয়ে ছুটে পালিয়ে যেত আবার। তখন ওসব বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি। পুষ্পিতাটা আমার বাবার মধ্যে ওর বাবাকে খুঁজে বেড়াতো। আমাদের পরিবার থেকে নিজের পরিবারের জন্য কাঁদতো। ও ছোট থেকেই এমন নরম গোছানো শান্ত মেয়ে না, একদম আমার উল্টো। সেই জন্য আমার অন্যরকম একটা মায়া জন্মেছিল ওর প্রতি। আমি ওকে ডেকে ডেকে মিশতাম। এমন করতে করতে কখন যে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল বুঝতেই পারিনি। তারপর জানলাম মেয়েটা নিজের বলতে কেউ নেই এই গোটা পৃথিবীতে। ও একটা বিন্দুর মতো একা। হ্যাঁ, সালমা আন্টি ওকে খুব আদর করেন, কিন্তু মা তো মাই হয় বলুন। সত্যি বলতে আমি আন্টি ছাড়া পুষ্পিতাকে নিঃস্বার্থভাবে কেউ কখনো ভালোবাসেনি। আত্মীয় স্বজন সবাই ওকে এত করুণার চোখে দেখতো না। তারপরও মেয়ে মানুষ, বাগে পেলেই কাজের লোকের মতো খাটিয়ে নিত সবাই। শেষবার যখন পুষ্পিতার চরিত্র নিয়ে কথা শুনলো, অপমানিত হয়ে বাড়ি ছেড়ে এলো। সেই সময় আমি মন প্রাণ দিয়ে চেয়েছিলাম এই দুঃখী মেয়েটার জীবনে এমন কেউ আসুক, কিছু ঘটুক, যাতে ওর সব দুঃখ মিটে যাবে। যে কোনো স্বার্থে নয়, ভালোবাসার জন্য ভালোবাসবে ওকে, মন খুলে হাসবে পুষ্পিতা, প্রাণবন্ত হবে। থামলো নুহা, গাল বেয়ে চোখের জল গড়ালো, গলার ভাঁজে এলো। ঘর জুড়ে নীরবতা নামে। তীব্র মনোযোগ দিয়ে শুনছে। ও ফিরে চাইলো এবার, চোখে মুখে আনন্দ নিয়ে বলল, এমন হয়েছিল স্যার, আপনি আসার পর সত্যি এমন হয়েছে। সেদিন আপনার জন্য দুটো ছেলেকে পুষ্পিতা থাপ্পড় মেরেছিল। সেদিন ওর মুখে আলোটুকু আমি নিজের চোখে দেখেছি। ওইভাবে হাসতে খুশি হতে আমি ওকে কোনোদিন দেখিনি। আপনি আসার পর থেকেই পুষ্পিতার মধ্যে কি চমৎকার বদল এসেছিল। হাসতো, গল্প করতো, কথা বলতো, অল্পতে ঘাবড়ে যেত না, ভয় পেত না। আপনি নিজেও জানেন না ম্যাজিক শুধু আপনার ক্ষেত্রে নয়, ওর ক্ষেত্রেও হয়েছে। তীব্র চোখ নামায়, শুভ্র দাঁতে দাঁত চেপে রাখে নিচের ঠোঁট। নুহা বলেই গেল নিজের মতন, আমি ভেবেছিলাম আপনি পরিচয় লুকিয়ে পুষ্পিতার ক্ষতি করতে চাইছেন। ওর কাছেই শুনেছিলাম তো, ওদের বাড়ি থেকে থানা পুলিশ হলে আপনি ওকে আবার তুলে নেওয়ার হুমকিও দিয়েছিলেন। সেজন্য খুব ভয়ে পেয়ে গিয়েছিলাম। কিন্তু একটা মাস্তানের মাঝেও যে ভালোবাসে এমন আমূল পরিবর্তন আসতে পারে জানতাম না। আপনি রাগের মাথায় বেখেয়ালে আমাকে আপনার সব সত্যি বলে দিল। আমি কিন্তু পুরোটা মন দিয়েই শুনেছিলাম স্যার।
তেমন অবাকও হয়েছি আপনার প্রতিটা কথায়। এতটা ভালোবাসা যায় কাউকে? সত্যি কি পৃথিবীতে এত গভীর ভালোবাসা বলতে কিছু আছে? আপনার চোখেও পুষ্পিতাকে হারানোর ভয় আমি স্পষ্ট দেখেছি স্যার। তাহলে আপনিই বলুন স্যার, যে মানুষটা আমার ওই দুঃখী বান্ধবীটাকে ভালোবাসতে পারে, এত কাঠখড় পোহালো তার অনির্দিষ্ট আমি কি করে করি? পুষ্পিতাকে আপনার থেকে দূরে সরিয়ে দিলে আমার সেই পাপ কি আদৌ ক্ষমার যোগ্য হবে? তীব্রর মুখাব্যয় শান্ত। এতটা সময়ের দপদপে অনল ঘেরা নয়ন নিশ্চল হলো একটু, অথচ অনিশ্চয়তার বান ছুড়ল প্রশ্নে। কোনো রকম চালাকি করছো না তো? এখান থেকে বেরিয়ে ঘোল পাল্টে। নুহা কথা কেড়ে নেয়, সিক্ত চোখ মুছে বলে, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি স্যার, এবার অন্তত বিশ্বাস করুন, নুহা এমনিতেও মনে এক আর মুখে আর এক কথা বলার মেয়ে নয়। এতক্ষণে স্বস্তির শ্বাস ফেলো তীব্র। নুহা এগিয়ে আসে, তেজের জোয়ার ভর্তি বরাবরের সেই কণ্ঠস্বর আজ বদলে যায় অনুরোধে। আপনার ভালোবাসা নিয়ে আমার কোনো রকম সন্দেহ হচ্ছে না, বরং মনে হচ্ছে আপনার মতো পুষ্পিতাটাকে কেউ ভালোবাসতে পারবে না। তাই শুধু একটা জিনিসই চাইবো স্যার, যে এই মেয়েটাকে ছোট থেকে এত অবহেলা অনাদরে বড় হতে হয়েছে, তার জীবনে আপনি সুখ হয়েই থাকবেন। কখন একটু দুঃখ দেবেন না ওকে প্লিজ স্যার। একবার যখন ওর হাত ধরার কথা ভেবেই নিয়েছেন, যাই হোক ছেড়ে দেবেন না স্যার। তীব্র মুখের কিছু বলল না, হয়তো বলতে পারলো না, চেয়ে রইল অমর। অথচ মনের মধ্যিখানটা চিৎকার করলো সাথে সাথে, বিধু মেয়েকে ছাড়বো আমি, যাকে আমি নিঃশ্বাসের মতো ভালোবাসি? তাকে ছাড়লে আমার কি হবে?